স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, শিল্প, মানব সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আমরা পাট, ধান, গম ইত্যাদি নিয়ে আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি মানব সম্পদ নিয়ে। মানব সম্পদের এই অংশে আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের দুইজন প্রতিনিধি, যারা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025 এবং 2024-এ অংশগ্রহণ করেছেন। আমাদের মধ্যে আছেন ফাবিয়া মুস্তাকিমা নিহা, যিনি ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এ বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড উইনার ছিলেন, এবং একই সঙ্গে আছেন সৌহার্দ্য সোপান সিংহ, যিনি 2024 এবং 2025 দুইবারই ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন এবং অ্যাওয়ার্ড উইনার হিসাবে আছেন। আপনাদেরকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। প্রথমে যদি একটু জিজ্ঞেস করি, সৌহার্দ্য, আপনার জার্নি বা আপনার ব্যাপারে যদি বলতেন যে কোথায় পড়াশোনা করেছেন, এখন কোথায় আছেন এবং ইকোনমিক্স অলিম্পিয়াডে কিভাবে সংযুক্ত হলেন? আমি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমার পড়ালেখা শেষ করেছি এবছর, এবং ইকোনমিক্স নিয়ে আসলে আমার স্টোরিটা ইন্টারেস্টিং, কারণ আমার শুরুতে ইকোনমিক্স ছিল না। আমি ইকোনমিক্স অনেক পরে এসে ইকোনমিক্সটা নিয়েছি, কারণ আমি রিয়েলাইজ করেছি যে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আসলে ইকোনমিক্সের ভূমিকা ব্যাপক, অ্যান্ড এই ভূমিকাগুলো নিয়ে খুঁটিনাটি নাড়াচাড়া করতে করতে আসলে রিয়েলাইজ করেছি যে ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, এবং ইকোনমিক্সটা আমার প্যাশন, যার কারণে আসলে ইকোনমিক্স অলিম্পিয়াডে ইনভেস্ট করা হয়েছে। ইকোনমিক্স অলিম্পিয়াড নিয়ে এতদিন ধরে আমি ইকোনমিক্স অলিম্পিয়াডের সাথে ছিলাম। ফাবি, আপনি যদি বলতেন যে কিভাবে ইকোনমিক্স অলিম্পিয়াডে আসলেন এবং একই সঙ্গে আপনার ব্যাপারে যদি একটু জানতেন। আমি এই লেভেল শেষ করেছি মানারা ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এটা আমার ফার্স্ট টাইম ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করা। ইকোনমিক্স অলিম্পিয়াড সম্পর্কে কিভাবে জানলেন যে বাংলাদেশে একটা অলিম্পিয়াড হচ্ছে, বা কেন পার্টিসিপেট করার ইচ্ছা হলো আপনার? আমি ইকোনমিক্স নিয়ে অনেক আগে থেকেই ইন্টারেস্টেড ছিলাম। আমার ও লেভেলের সাবজেক্ট ছিল ইকোনমিক্স। এরপর আমাদের দৈনন্দিন জীবনের যে অর্থসামাজিক বিষয় বোঝার জন্য আমি ইকোনমিক্সে মেনলি উৎসাহিত ছিলাম। ইকোনমিক্স অলিম্পিয়াড যে বাংলাদেশে হচ্ছে, এটা আসলে কিভাবে জানতে পারেন? এটা জানতে পেরেছি মেনলি সোশ্যাল মিডিয়া থেকে, আর তারপর ওখান থেকে আমি ইন্টারেস্টেড হয়েছি যে আমি এরকম একটা কম্পিটিশনে পার্টিসিপেট করব। সৌহার্দ্য, আপনি যদি বলতেন যে আপনি তো 2024 এবং 2025 দুইবারই পার্টিসিপেট করলেন, জার্নিটা কেমন ছিল এবং কি প্রসেসের মধ্যে দিয়ে আসলে আপনারা একদম শুরু থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত আসলেন, প্রসেসগুলো, ধাপগুলো কি কি ছিল? 23 সাল থেকে ইকোনমিক্স অলিম্পিয়াড করছি, তো 23, 24, 25 3 বছর টানা ইকোনমিক্স অলিম্পিয়াড করেছি, এবং 3 বছরের মধ্যে চেঞ্জেসগুলো অনেক ছিল। অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের আস্তে আস্তে ইন্টারন্যাশনাল রাউন্ডে যাওয়া বা ইন্টারন্যাশনাল রাউন্ডে পদক পাওয়া বেশ বড় একটা ব্যাপার। এবং এই জার্নিটা আসলে মোর অর লেস অনেক শিক্ষণীয়, কারণ আমি 23 সালে যখন শুরু করেছিলাম তখন আমি ইকোনমিক্স নিয়ে যতটুকু জানতাম তার থেকে আই থিঙ্ক অর্থনীতি এখন আমি 10-20 টাইমস বেশি জানি। এবং যাদের সাথে আমার যে এই ফ্রেন্ডসগুলো, আমি অলিম্পিয়াডে যে দেখা যায় যে গত বছর যখন হংকংয়ে ছিলাম, এবছর তো যেতে পারিনি, কিন্তু গত বছর যখন গিয়েছিলাম তখন ফিজিক্যালি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পার্টিসিপেন্টের সাথে দেখা হয়েছে, এবং এই জার্নিটা আসলে অনেক শিক্ষণীয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, এবং ইকোনমিক্সের যে প্যাশনটা এটা আরও বেশি ইগনাইটেড হয় আগের থেকে। ফাবি, যদি বলতেন যে আসলে সিলেকশন প্রসেসটা আসলে কি কি ছিল, যে আপনারা তো ফার্স্টে ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করলেন, দেন পরবর্তীতে আপনাদের সিলেকশন হওয়া, ক্যাম্পের জার্নিটা, ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যে একদম কোড প্রিপেয়ার করা নিজেকে, এই জার্নিগুলা কিভাবে ছিল বা কিরকম ছিল? ন্যাশনাল রাউন্ডের পর আমরা ন্যাশনাল ক্যাম্পের জন্য সিলেক্টেড হয়েছিলাম, আর ন্যাশনাল ক্যাম্পে আমাদের 3টা রিটেন এক্সাম ছিল অ্যান্ড একটা ইন্টারভিউ রাউন্ড ছিল। সো এইখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল টিমটা সিলেক্ট করা হয় বেসড অন মেরিট বেসড র্যাঙ্কিং। আর এরপর আমাদের ট্রেনিং সেশন হয়, অনেক ইন্টেন্সিভ ট্রেনিং সেশন হয়েছে আনটিল একদম ইকোনমিক্স অলিম্পিয়াডের ফার্স্ট ডে পর্যন্ত। সো আমরা মেনলি এই প্রসেসের থ্রুতেই আমরা প্রিপারেশন নিয়েছি অলিম্পিয়াডের জন্য। পড়াশোনা বা রিসোর্সেস যেগুলো আছে, কি ধরনের বই আসলে আপনারা পড়ছেন অলিম্পিয়াডের জন্য, বা কি কি রিসোর্স আপনারা অ্যাভেল করছেন এটার জন্য? প্রধানত আমরা অনলাইনে যে কোর ইকোনমিক্স বুকটা আছে, আমরা মেনলি ওই বইটাই পড়েছি। এরপর আমাদের ট্রেনিং সেশনে মেন্টরসদের লেকচার্স এবং ওনাদের যে রেকমেন্ডেশন ছিল, আমরা ওগুলো ফলো করেই আমরা মেনলি প্রস্তুতি নিয়েছি। সৌহার্দ্য, আপনার কাছে যদি আসি, যে আপনি তো ইন্টারন্যাশনাল রাউন্ডে ফিজিক্যালি পার্টিসিপেট করেছেন 2024-এ, এইটা জার্নিটা নিয়ে যদি বলতেন, যে কারণ কোভিডের টাইমে বলি বা রিসেন্ট পাস্টে আমরা যতটুকু জানি যে বিভিন্ন ভিসা ইস্যু বা নানান কারণে অনেকে যেতে পারেনি, তো আপনার যেহেতু সরাসরি ফিজিক্যালি পার্টিসিপেটের অপরচুনিটি পেয়েছিলেন, তো আসলে ওই জার্নিটা কেমন ছিল হংকং কেন্দ্রিক আপনার? ডেফিনেটলি ওই জার্নিটা বেটার ছিল অনেক গুণ,
কারণ ফিজিক্যালি যাওয়াটা আসলে বেটার কেন বলি, কারণ আমাদের যে মানে সোশ্যালাইজেশনের যে অপরচুনিটিগুলো থাকে ওগুলো আসলে অনলাইনে এত বেশি প্রসপারাস না। আমাদের ওখানে দেখা যায় যে আমি যখন গিয়েছিলাম তখন আমাদের ব্রাজিলিয়ান টিমের সাথে কথা হয়েছে, মালয়েশিয়ান টিমের সাথে কথা হয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু টিম ওখানে প্রেজেন্ট থাকে। সো প্রেজেন্ট থাকলে যেটা হয় যে বিভিন্ন টিমের সাথে কিন্তু আমরা একসাথে প্রিপারেশনগুলো নেই বা একসাথেই জার্নিগুলো হয় আমাদের। সো তাদের সাথে যেরকম খালি ইকোনমিক্স রিলেটেড না, সব বিষয় নিয়ে যেভাবে আমাদের কনভারসেশন হয় সেটা আসলে আমাদের নতুন নতুন জিনিস চিন্তা করতে সাহায্য করে বা নতুন নতুন জিনিস নিয়ে ভাবায়। সো ওখানে আসলে আমার যে পার্সোনাল গ্রোথের জায়গা থেকে যদি বলি, হংকংয়ের ওই জার্নিটা আসলে আরও অনেক বেশি এনলাইটনিং ছিল আমাদের এবছরের জার্নি থেকে। সো এটা ডেফিনেটলি প্রেফার করবো বেশি। আরও অন্যান্য দেশের যারা ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেন্ট ছিলেন তাদের সঙ্গে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে। তো বাংলাদেশ থেকে আপনারা যারা যাচ্ছেন ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন, পড়াশোনা করছেন, এটার সঙ্গে আসলে ইন্টারন্যাশনালি যারা ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে তাদের জার্নিতে কতটুকু পার্থক্য দেখতে পান, বা তাদের পড়াশোনা আসলে বাংলাদেশ থেকে কতটা তারা কি বেটার করছে নাকি আপনারা বেটার পড়াশোনা করে যাচ্ছেন, কোনটা আসলে? আসলে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি বা আমরা যদি প্রিভিয়াস রেকর্ড চেক করি, দেখা যাবে যে অন্যান্য দেশ কিন্তু মোস্ট অফ দ্য টাইম ভালো করে। কিছু কিছু লেগেসি কান্ট্রি থাকে আমাদের, যেরকম ব্রাজিল একটা লেগেসি কান্ট্রি, প্রত্যেক বছরই কম বেশি ভালো করে থাকে তারা। কিন্তু আমার যতটুকু মনে হয় বাংলাদেশের পোটেনশিয়াল অনেক বেশি। আমরা এক্সপোনেনশিয়ালি ভালো করছি, আমরা আস্তে আস্তে ভালো করছি। আগে যেরকম ব্রাজিল অনেক রিগোরাস প্রিপারেশন নিত, অনেক রাউন্ডে ওরা পার্টিসিপেশন করতো, অনেক রাউন্ডে প্রিপারেশন হতো। আমাদের কিন্তু 24 সালে যেরকম আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা যেরকম রিগোরাস ছিল বা যেরকম রোবাস ছিল, 25 সালে এসে কিন্তু আমরা আরও অনেক বেশি কঠিন একটা সিলেকশন প্রসেস দিয়ে গো থ্রু করেছি। যার কারণে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করছি, আস্তে আস্তে আমাদের এই সিলেকশন ক্রাইটেরিয়াগুলো বেটার হচ্ছে। সো হ্যাঁ, আমাদের অন্যান্য দেশে যদি তুলনা করি আমাদের দেশের সাথে, আমাদের ডেফিনেটলি আমরা টপ 10-এর মধ্যে ইজিলি প্রোগ্রেস করতে পারবো নেক্সট বছরের মধ্যে, আমার বিশ্বাস। তবে যদি একটু বলতেন যে আসলে ইকোনমিক্স অলিম্পিয়াডে যখন পার্টিসিপেট করছেন, এটা তো আসলে আপনার একাডেমিক জার্নি বা আপনার পার্সোনাল যে লাইফ, সেটার সঙ্গে আরও একটা নতুন জিনিস অ্যাড হওয়া। তো এই একাডেমিক লাইফ এবং একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুইটাকে আসলে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্ন থাকে যে অলিম্পিয়াডের টাইমে হয়তো তার এক্সাম চলছে বা তার স্কুলের বা কলেজের প্রেশার হয়তো বেশি, তো দুইটাকে ব্যালেন্স করে কিভাবে আসলে মেনটেন করা যায়? দুইটা ম্যানেজ করা সহজ ছিল না, বাট আমরা যদি সময়কে ভাগ করে নিতে পারি প্রত্যেকটা কাজের জন্য, দেন আমরা ওই প্রসেসের থ্রুতেই আমরা সহজেই সব কিছু ম্যানেজ করতে পারি। অলিম্পিয়াডের টাইমে যদি বলা হয় যে মানে আপনি যে প্রিপারেশন আপনার ও লেভেলস বা লেভেলস থেকে নিচ্ছেন, সেটাকে আসলে অলিম্পিয়াডের জন্য এনাফ নাকি আপনাকে আরও বেশি পড়াশোনার জন্য যাওয়া লাগতেছে? অবশ্যই আরও বেশি পড়াশোনার জন্য বেশি পড়তে হয়েছে অলিম্পিয়াডের জন্য। আমাদের এ লেভেল ইকোনমিক্স ফর এক্সাম্পল অনলি বেসিক্সটা কভার করে, তারপর এরপর ইভেন বেসিক্সের কনসেপ্ট অনেক থেকে যায়। সো এটার জন্য আমাদের কোর ইকোনমিক্স বুক থেকে আমাদের পড়তে হয়েছে এবং অন্য বই থেকে আমাদের পড়তে হয়েছে। শুধু বই না, ইভেন আমার ইকোনমিক্স জার্নাল, আর্টিকেলস, এগুলো কন্টিনিউয়াসলি এগুলোর সাথে আপডেটেড থাকতে হয়। সো আমরা কোয়েশ্চেনের কনটেক্সটগুলো বুঝতে পারি ভালো করে। আপনাদের যে ট্রেনিং সেশনগুলো হচ্ছে ন্যাশনাল ক্যাম্পে বা হয়েছে আগে, এই ট্রেনিং সেশনগুলোতে আসলে আপনাদেরকে কি শেখানো হচ্ছে আপনাদের মূল পড়াশোনার বাইরেও? আমাদের মূল পড়াশোনার বাইরে ট্রেনিং সেশন যেটা শেখানো হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের বিজনেস কেস কীভাবে আমরা প্রেজেন্ট করব। কারণ বিজনেস কেস শুধু আমাদের কন্টেন্ট দেখে না, বিজনেস কেস আমাদের নিজেদের প্রেজেন্টেশন, আমাদের নিজেদের ডেলিভারি, এনগেজমেন্ট, একটা জাজকে কীভাবে ইমপ্রেস করতে হয়, আর আমরা কীভাবে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো কীভাবে ট্যাকেল করবো। সো এগুলো এই পার্টটাই সবচেয়ে সিগনিফিকেন্ট ছিল, যেটা আমাদের রেগুলার অ্যাকাডেমিক্সে পড়াশোনার বাহিরে। এছাড়া যেটা ছিল হচ্ছে প্রবলেম সলভিং আসলে এনি কনটেক্সটেই হতে পারে। সো প্রবলেম সলভিং, লজিক্যাল প্রবলেম সলভিং, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের ট্রেনিংয়ে। শুরুতে যদি বলতেন একটু, বিজনেস কেস কম্পিটিশনের কথা আসলো, তো বাংলাদেশে তো সচরাচর আমরা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে এই কেন্দ্রিক আসলে প্রিপারেশন খুব বেশি হয় না। তো সেখান থেকে যখন হুট করে একটা অলিম্পিয়াডে এসে এরকম বিজনেস কেস কম্পিটিশন এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় দেশে যারা এই জিনিসগুলো নিয়মিত চর্চা করেছে তাদের সঙ্গে একটা কম্পিটিশনের নামা, আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, কি করেছিলেন?
আসলে এগেন যদি প্রিপারেশনের কথা বলতে হয়, আমরা যখন ব্রাজিলের মতো টিমের সাথে কম্পিট করি বা কম্পেয়ার করি, দেখা যায় যে ওরা বিজনেস কেস ছোটোবেলা থেকে করে আসছে, যেখানে আমরা বিজনেস কেস নামটাও শুনতে পারি ক্লাস 8-9 পরে, যে বা প্রিপারেশন তো আরও দূরের কথা। সো সেই ক্ষেত্রে আমরা যেরকম যখন আমরা প্রথম পার্টিসিপেট করতাম বিজনেস কেস নিয়ে হয়তো কিছু জানতাম না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের বিজনেস কেসের যে প্রিপারেশনগুলো এগুলো আমরা একদম প্রফেশনাল লেভেলে নিচ্ছি। আমরা 24 সালের কথা যদি চিন্তা করি, আমরা সেখানে বিজনেস কেসের খুব বেশি একটা ট্রেনিং হয়তো পাইনি, কিন্তু 25 সালে এসে কিন্তু আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করেছি। আমরা একদম প্রফেশনালি ইন্ডাস্ট্রি লেভেলে যে প্রফেশনালসগুলো আছে সেই প্রফেশনালসদের থেকে আমরা ট্রেনিং নিয়েছি। সো ওইভাবে দেখা যায় যে আমি আশা করছি নেক্সট বছর আমরা আরও হাই লেভেলের প্রিপারেশন নিতে পারবো, এবং যেই দেশগুলো আমাদের সবসময় ভালো করে ওদের সাথে কম্পিট করার সেই যোগ্যতা আমাদের তখন থাকবে, তখন আমাদের গোল্ড আনার সেই ক্যাপাবিলিটিটা তখন থাকবে আমাদের। বিজনেস কেস কম্পিটিশন আসলে কি করেন আপনারা, বা কি ধরনের জিনিস আপনাদেরকে সলভ করতে হয়, বা কি ধরনের কাজ করেন, যদি প্রসেসটা বলতেন। সো বিজনেস কেসে আমাদেরকে ইউজুয়ালি যে কোনো একটা বিজনেসের কিছু প্রবলেমস নিয়ে কথা বলে। এখন মাঝে মাঝে দেখা যায় বিজনেসের প্রবলেমস নিয়ে কথা বলে, মাঝে মাঝে আমাদের অর্থনৈতিক কোনো একটা সিচুয়েশন দিয়ে দেয় বা অর্থনৈতিক কোনো একটা ক্রাইসিস দিয়ে দেয়। গত বছর আমরা হংকংয়ে পেয়েছিলাম একটা হংকংয়ের হাউজিং মার্কেট ক্রাইসিস, আর এবছর আমরা একটা নতুন একটা আইডিয়া নিয়ে পেয়েছিলাম যে আমাদের হচ্ছে ক্যাসপিয়ানসিতে যদি আমরা ব্রিজ করি একটা, সেই ব্রিজের আমাদের ফিজিবিলিটি নিয়ে আমরা একটা কেস পেয়েছিলাম। তো দেখা যায় অনেক আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসে, খুব আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসে, এবং অনেক প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয় যে আমাদের ওই ইনভেস্টমেন্টের জন্য কতটুকু টাকা লাগতে পারে, বা কীভাবে আমরা এক্সিকিউশনটা ঠিকমতো এক্সিকিউট করতে পারি, এসব ব্যাপারে আমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে বিজনেস কেসে সলভ করা লাগে। এই ক্ষেত্রে তো আসলে একটা ভালো সময় আপনাদেরকে ইনভেস্ট করতে হয়। তো আমি ফাবিয়াকেও যে কোশ্চেনটা করেছিলাম, আপনাকেও যদি করি যে আসলে একাডেমিক্যালি যে কাজগুলো আপনার স্কুল কলেজের পড়াশোনা, সেটার সঙ্গে আসলে আপনি তো 3 বছর ধরে পার্টিসিপেট করছেন, কিভাবে ব্যালেন্স করেছেন? আসলে এটা ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট। আমি যদি আমার কথা বলি, আমার সাবজেক্ট সবসময় অনেক বেশি ছিল, বেশি সাবজেক্টের পাশাপাশি আবার ইকোনমিক্স অলিম্পিয়াডও প্রপার অ্যামাউন্ট অফ টাইম ইনভেস্ট করাটা আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আগে থেকেই মানে স্পেকুলেট করতাম যে আমার ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য পড়তে হবে। তো আমি আমার এ লেভেলসের যে পড়াটা ওটা আমি দেখা যেত আগে শেষ করে রাখতাম বা পরে শেষ করতাম, কিন্তু ইকোনমিক্স অলিম্পিয়াডে যখন টাইম দেওয়া লাগবে তখন আমি ওই প্রপার অ্যামাউন্ট অফ টাইমটা অলওয়েজই দিয়েছি। আর এখানে দেখা যায় যেটা আমাকে আমার মেন্টররা বলতে থাকে সবসময় যে আসলে ইকোনমিক্স অলিম্পিয়াড করাটা হচ্ছে দেশের ফ্ল্যাগ ক্যারি করার একটা ব্যাপার থাকে। যখন দেশের ফ্ল্যাগ ক্যারি করার ব্যাপারটা থাকে তখন আসলে অন্য কোনো দিকে চিন্তা করার সুযোগ থাকে না। তো তখন মানে নিজের বেস্টটা দিয়ে সবসময় প্রিপেয়ার করার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে ফ্যামিলি থেকে আসলে কেমন সাপোর্ট পেয়েছেন? সো সবসময় অনেক বেশি সাপোর্ট পাই তাদের থেকে, কারণ আমাকে একদম ছোটোবেলা থেকে ও লেভেলস থেকে যখন আমি ইকোনমিক্স নিয়ে চিন্তা করা শুরু করেছি তখন থেকে তারা আমাকে সাপোর্ট করেছে যে ইকোনমিক্স অলিম্পিয়াড করো, ভালো করবা। অ্যান্ড ফ্যামিলি যেরকম আমি যখন ও লেভেলস এ লেভেলসে পড়া কমিয়ে দিয়ে আমি ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য বেশি পড়ছিলাম, তখন আমি আমার বাবা মাকে এটা বলেছিলাম যে আমি আসলে মেবি একাডেমিক্স অত বেশি ফোকাস করতে পারছি না, আমি ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য ফোকাস করছি। তখনও তাদের থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি, এবং তখনও তাদের থেকে সবসময় মোটিভেশনটা আমি পেয়েছি, যার কারণে আমি কখনো এই দিকে পিছনে ফিরতে হয়নি আমার। ভাবি আপনার ক্ষেত্রে কেমন ছিল যে বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে টিপিক্যালি যেটা আমরা বলি বাংলাদেশের প্যারেন্টসদের একটা চিন্তা থাকে এরকম যে না, একাডেমিক পড়াশোনাটাই মূল ফোকাস করার, এক্সট্রা কারিকুলার খুব বেশি দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন অলিম্পিয়াডের জন্য? আমার ফ্যামিলি সবসময় সাপোর্টিভ ছিল, স্পেশালি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকার বিষয়ে। সো আমার ফ্যামিলি সাপোর্টের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং টাইম কোনটা ছিল, বা সবচেয়ে টাফ টাইম কোনটা মনে হয়েছে আপনার কাছে? টাফ টাইম মনে হয়েছে ন্যাশনাল ক্যাম্পে যে ইন্টারভিউ রাউন্ডটা ছিল, বিকজ আমি তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার অ্যান্সারগুলো জাজরা বা এক্সামিনার্সরা কীভাবে ইন্টারপ্রেট করবে। সো জাস্ট বিকজ এই রিটেন এক্সামে যেটা হয় যে আমাদের অনেক সিম্পল, অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা এক্সপেকটেশন থাকে যে আমি এখানে মার্কস লুজ করবো আর করবো না। বাট যখন আমরা একটা ইন্টারভিউতে বসি তখন এই এক্সপেকটেশনটা করা যায় না ইজিলি, যে আমার অ্যান্সারগুলোকে এক্স্যাক্টলি জাজরা যেভাবে চাচ্ছে এইভাবে বলছি, অর ইজ ইট সামথিং কমপ্লিটলি রং। আপনার ক্ষেত্রে আসলে যদি বলেন যে সবচেয়ে চ্যালেঞ্জিং বা টাফ টাইম কোনটা ছিল? সবচেয়ে চ্যালেঞ্জিং আর টাফ পার্টের কথা যদি বলি, আমাদের কিন্তু এ লেভেলস এক্সামের পরে আমাদের ইকোনমিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল ক্যাম্পটা শুরু হয়ে যায়। তো এ লেভেলসের জন্য আমাদের দেখা যায় এখানে 3-4 মাসের একটা অনেক রিগোরাস একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। 3-4 মাস দেখা যায় যে সব কিছু বাদ দিয়ে আমরা এ লেভেলসের জন্য পড়ি। ওই এ লেভেলসের জন্য পড়ার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ ফ্রি হয়ে যায়, সো ম্যাক্সিমাম মানুষ ভ্যাকেশনে চলে যায়, কিন্তু আমাদের ওই সুযোগটা থাকে না।
আমরা দেখা যায় লেভেলস কমপ্লিট করি, লেভেলস কমপ্লিট করে আমরা 1-2 মাস টাইম নিয়ে প্রপারলি আমরা ইকোনমিক্স অলিম্পিয়াডের পিছনে ইনভেস্ট করি। তো এই যে টানা 4-5 মাস 6 মাস ধরে যেই অনেক রিগোরাস একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা খুব ডিফিকাল্ট। এখন এই ডিফিকাল্টিটা আসলে মানে মেইনলি অনেক বেশি রেজিলিয়েন্ট থাকতে হয় আর কি, যে কখনো যদি গিভ আপ করে দেয় কেউ সেক্ষেত্রে আসলে এই পর্যায়ে আসা যায় না বা ইন্টারন্যাশনালে যে মেডেল পাওয়া যায় না। একবার তো আপনি সরাসরি পার্টিসিপেট করলেন হংকংয়ে, যে আর এবার অনলাইনে পার্টিসিপেট করলেন, দুইটার আসলে ডিফারেন্সটা কতটুকু ছিল, বা এবার অনলাইনে পার্টিসিপেটের ক্ষেত্রে আলাদা কোনো এক্সট্রা চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা ফিজিক্যাল পার্টিসিপেশনে, নাকি ফিজিক্যাল পার্টিসিপেশনটা বেশি চ্যালেঞ্জিং ছিল, কি মনে হয়েছে? ফিজিক্যালি আমরা যখন হংকংয়ে গেছিলাম তখন প্রিপারেশনের পাশাপাশি ঘোরাঘুরির একটা ব্যাপার ছিল বা সোশ্যালাইজেশনের একটা ব্যাপার ছিল। তো সেই দিকে আমরা এই বছর আমরা আরও বেটার পারফর্ম করতে পেরেছি, কারণ আমাদের ফুল ফোকাস কিন্তু অলিম্পিয়াডের উপরে ছিল। আমরা দেখা গিয়েছে অনলাইনে পার্টিসিপেট করছি দেখে আমরা নিজেরা একদম আইসোলেট করেছি নিজেদেরকে, ফ্যামিলি থেকে দূরে ছিলাম আমরা 1 সপ্তাহ বা 10 দিন মতো আমরা নিজেদের মতো ছিলাম। নিজেদের মতো থেকে আমরা পুরা ফোকাস আমরা যেহেতু ইকোনমিক্স অলিম্পিয়াডে দিয়েছি সেই কারণে আমরা দেখা গিয়েছে যে এই বছর 4টা ব্রোঞ্জ আনতে পেরেছি। ফাবিয়া যদি বলতেন যে ব্রোঞ্জের কথা যেহেতু আসলো, আপনিও তো এবার ব্রোঞ্জ পেয়েছেন বা অ্যাওয়ার্ড পেয়েছেন, এটার অনুভূতিটা আসলে কেমন যে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে অ্যাওয়ার্ড পাওয়া? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই অ্যাচিভমেন্টটা করা হচ্ছে লাইক আমার লাইফের সবচেয়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। আর এবং আমরা একটা ইন্টারন্যাশনাল স্টেজে সবাইকে বাংলাদেশের মেরিট এবং বাংলাদেশের ট্যালেন্টকে আমরা শোকেস করতে পেরেছি। সো এই বিষয়টা হচ্ছে অনেক লাইক আই এম ভেরি প্রাউড অফ দিস ফ্যাক্ট। শুরুতে যদি বলতেন যে অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতিটা আসলে কেমন, এবং এটা আসলে আপনার লাইফে অন্য কোথাও কোনো ইম্প্যাক্ট রাখতে হেল্প করছে কিনা অ্যাওয়ার্ডটা? অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি নিয়ে যদি বলতে হয়, আমার হচ্ছে 2022 সালে আমি যখন অনেক ছোট তখন আমি আমার সিনিয়র আমার স্কুলে ফারহান মাসুদ ভাইকে দেখে বড় হয়েছি, যে ভাইয়া ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশের জন্য প্রথম মাস্টারম্যান স্কুল থেকে। তো তাকে দেখে যেহেতু আমার ইন্সপিরেশন, আমার কিন্তু এটা 2021-22 সাল থেকে আমার এই এইমটা ছিল যে আমার বাংলাদেশের জন্য একটা মেডেল পেতে হবে। সেক্ষেত্রে আমি 3 বছর এফোর্ট দেওয়ার পরে যখন এসে মেডেলটা পেয়েছি, এই 3 বছরের পরিশ্রমটা আসলে ফ্রুটফুল লাগে। আর ইম্প্যাক্টের কথা যদি বলি, আমি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কথা বলি বা আমি আমার ওয়ার্ক লাইফের কথা বলি, আমি যেখানেই যাই না কেন আমি এই মেডেলটা কিন্তু আমার লাইফে সবসময় আমার সাথে থাকবে। আমি 10-20 ইয়ার্স ফ্রম নাও অন আমি যে কোনো জায়গায় এই মেডেলটা কিন্তু আমার ক্যারিয়ার বা আমার প্রোফাইলের জন্য অনেক বড় একটা অর্নামেন্ট আর কি। নতুন করে তো আবার ইকোনমিক্স অলিম্পিয়াডের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 2026 এর, তো যারা নতুন করে পার্টিসিপেট করতে চাচ্ছে আর কি, তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, এখন থেকে তাদের আসলে জার্নিটা কিভাবে শুরু হওয়া উচিত, এবং ইন্টারন্যাশনাল রাউন্ডে যাওয়ার জন্য কি কি সিস্টেম ফলো করা উচিত, এটা নিয়ে যদি বলতেন। প্রথমে যেটা দেখতে হবে হচ্ছে আইওরস ওয়েবসাইটে একটা স্পেসিফিক সিলেবাস দেওয়া থাকে। তো প্রথমে এই সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে, অ্যান্ড দেন সিলেবাস ওয়াইজ আমার যে বইগুলো আছে, ফার্স্ট বেসিক বইগুলো যেরকম আমাদের এ লেভেল বই ওর আইবি যে ইকোনমিক্স টেক্সট বুকগুলো থাকে ওখান থেকেই শুরু করতে পারে। অ্যান্ড দেন পার্টিসিপেন্টসরা এরপর মেবি কোর ইকোনমিক্স বই থেকে পড়তে পারে। আর এটা বই পড়ার সাথে সাথে আইওর যে কোয়েশ্চেনগুলো থাকে, কোয়েশ্চেন পেপার প্রতি বছরই পাবলিশ করে, সো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। সৌহার্দ্য যদি বলতেন প্রিপারেশনের বিষয়ে আসলে নতুন যারা আসতে চাচ্ছে। প্রিপারেশন ডেফিনেটলি অনেক বেশি রিগোরাস হবে, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, স্ট্রেস লেভেলটা ওই রকমই থাকবে। সেক্ষেত্রে যেটা আমাদের মনে রাখা লাগবে হচ্ছে যে এই যে রিগোরাস প্রসেসটা বা এই যে চ্যালেঞ্জিং প্রসেসটা, ইট ক্যান টেক আ লং টাইম, 3-4 মাস 5 মাস মতো লাগে। সবাই অলিম্পিক্সের জন্য এভাবে প্রিপেয়ার করে। এই পুরো টাইমে আসলে গিভ আপ না করার যে ব্যাপারটা বা হাল না ছাড়ার যে ব্যাপারটা, এটা অনেক ইম্পর্টেন্ট। হাল ছেড়ে দিলে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়াটা পসিবল হয় না। সো আমাদের উচিত যে আসলে পুরো টাইমই একদম রেজিলিয়েন্ট থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা। যে প্রিপারেশনটা আপনি অলিম্পিয়াডের জন্য এবার নিলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি ইউনিভার্সিটি লাইফে যদি ইকোনমিক্স বা ইকোনমিক্স রিলেটেড কোনো সাবজেক্টে পড়েন, আপনাকে কতটুকু হেল্প করবে? ডেফিনেটলি অনেকটুকু হেল্প করবে। আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, আমি ইভেন মাস্টার্স লেভেলে জিনিসপত্র কভার করার চেষ্টা করেছি। অনেক চ্যালেঞ্জিং, অনেক ক্রিটিক্যাল জিনিসপত্র আমি কভার করার চেষ্টা করেছি, অ্যান্ড এটা কভার করা লাগেও, অনেক ক্রিটিক্যাল জিনিসপত্র কভার করা লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে রিসার্চ পেপার পড়া থেকে শুরু করে বা ক্রিটিক্যাল ইকোনমিক্স জার্নাল পড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করেছি। আমাদের দেখা যাচ্ছে যে আন্ডারগ্রেড ইকোনমিক্সের অনেকটুকুই কভার করা, মাস্টার্স লেভেল ইকোনমিক্সের অনেকটুকু কভার করা। সো ফিউচারে যদি আমি ইকোনমিক্স নিয়ে পড়ি বা ইকোনমিক্স পার্সিউ করি, ডেফিনেটলি আমি অনেকটুকু এগিয়ে থাকবো বাকি সবার থেকে। ফাবিয়া যদি একটু বলতেন যে মানে ইকোনমিক্স অলিম্পিয়াড আমরা মোস্টলি তো দেখি যে ইংলিশ মিডিয়াম থেকে যারা আসছে বা যাদের ইকোনমিক্সের পড়ে এসেছে ও লেভেল তারা পার্টিসিপেট করছে। তো এর বাইরে যারা আছে, যদি আমরা বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে বা যারা সায়েন্স নিয়ে পড়ছে, আসলে আপনি সিলেবাসের কথা বললেন, তারা আসলে ইকোনমিক্স
আলাদা করে স্কুল কলেজে হয়তো পড়েনি, তাদের জন্য কি আসলে পার্টিসিপেট করে অ্যাওয়ার্ড আনা সম্ভব কিনা? আপনার কি মনে হয় সিলেবাস দেখে? এটা ডেফিনেটলি সম্ভব, কারণ ইকোনমিক্সে যেটা হচ্ছে জাস্ট শুধু কন্টেন্ট মুখস্থ করে না, ইকোনমিক্সে এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম সলভ অ্যান্ড অ্যানালিসিস করা। সো প্রবলেম সলভিং আর অ্যানালিসিস ইভেন সায়েন্সের স্টুডেন্টসরাও এটা শিখে। সো এটা ডেফিনেটলি প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিসিসের উপর যদি ওরা ফোকাস করে অ্যান্ড প্র্যাকটিস করে, এটা ডেফিনেটলি সম্ভব যে ইকোনমিক্স অলিম্পিয়াড থেকে মেডেল অর্জন করতে পারবে। আপনার তো গ্রুমিং সেশন হয়েছে সৌহার্দ্য, তো গ্রুমিং সেশন আসলে আপনার জন্য এমন কোনো বিষয় কি ছিল যেটা গ্রুমিং সেশন আপনার কাছে মনে হয়েছে যে আপনার লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট লেসন সেখান থেকে পেয়েছেন বা অনেক বেশি হেল্প করেছে আপনাকে আপনার নিজের স্টাডির বাইরেও? ডেফিনেটলি এটা আমার আসলে প্রত্যেক স্টেপেই মনে হয়েছে যে আমি ওখান থেকে যেই ইনসাইটসগুলো পেয়েছি বা যেসব জিনিস নিয়ে জানতে পেরেছি, এটা আমার লাইফের যে কোনো দিকে যাই, আমি যেই দিকে যাই না কেন আমার সবসময় সাথে থাকবে। যেরকম আমি যদি বলি, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে গ্রুম করা হয়েছে, আমাদেরকে দেখা যায় বিভিন্ন বাংলাদেশের টপ ইউনিভার্সিটি থেকে টিচাররা এসে আমাদেরকে গ্রুম করেছে। আমরা যেই লেভেলে বা যেই এক্সটেন্টে আমরা জিনিসপত্র শিখতে পেরেছি, এটা দেখা যায় খুব কম মানুষই শিখতে পারে। আর আমরা এত ছোট বয়সে এত জিনিস কভার করতে পেরেছি, এটা আমি যদি ইকোনমিক্স নিয়ে নাও পড়ে আমি যদি অন্য কোনো লাইনেও যাই, এটা আমার ডেফিনেটলি সবসময় লাগবে, কারণ আমরা ব্যাংক নিয়ে শিখতে পেরেছি, আমরা ইনভেস্টমেন্ট নিয়ে শিখতে পেরেছি। ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা যদি বলি, এটা আসলে সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তো ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে যে আমরা এত বেশি কিছু জানতে পেরেছি বিডিওর জন্য, অ্যান্ড ইকোনমিক্স অলিম্পিয়াড করলে মানুষজন এটা নিয়ে জানতে পারে। আমার মনে হয় এটা নিয়ে জানতে পারাটা উচিত, সবারই জানতে পারাটা উচিত। তাই বিডিওর জন্য বিডিওতে পার্টিসিপেট করাটা খুব ইম্পর্টেন্ট। বিডিও 2026 তো শুরু হচ্ছে, তো আপনি আসলে এইবার কি এক্সপেকটেশন রাখেন যে বাংলাদেশ এবার কতটুকু ভালো পারফর্ম করবে বা ইন্টারন্যাশনালি আসলে কতটুকু অ্যাচিভমেন্ট করার সুযোগ আছে বলে মনে করেন আপনি গত কয়েক বছরের ধারাবাহিকতায়? এই বছর যেটা ডিফারেন্ট হচ্ছে যে বিডিও অনেক আগেই শুরু করে দিচ্ছে, সিলেকশন রাউন্ড আর ন্যাশনাল রাউন্ড অনেক আগে হবে। এটা মানে যে আমাদের অ্যাটলিস্ট 6 মাস থাকবে ফর ট্রেনিং সেশন, জাস্ট আমাদের ইন্টারন্যাশনাল টিম 6 মাস পাবে ট্রেনিং করতে। সো আমরা যেখানে জাস্ট অনলি 1 মাস ট্রেনিং করে আমরা 4 জন ব্রঞ্জ মেডেল পেয়েছি। সো আমি আশা করছি যে এই বছর বাংলাদেশ এর থেকে আরও ভালো রেজাল্ট করবে, সিলভার অর গোল্ড, শুধু মাল্টিপল সিলভার অর গোল্ড মেডেল আনতে পারবে, জাস্ট বিকজ এখন আমাদের ট্রেনিং সেশনটা অনেক বেড়ে যাচ্ছে, সো অনেক টাইম থাকবে ফোকাস করার জন্য। আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা লং ট্রেনিং সেশন আবার এরকম কি হতে পারে কিনা যে যেহেতু ন্যাশনাল রাউন্ড অনেক আগে হয়ে যাচ্ছে, একটা গ্যাপ পড়ে যাবে কিনা, নাকি আপনার কাছে মনে হচ্ছে এটা আসলে হেল্পফুল হবে? গ্যাপ পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে যখন আমরা রেগুলারলি ইকোনমিক্সের মধ্যে না থাকি। যদি আমরা এমন করতে পারি যে ইকোনমিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল আগে আগে হয়ে যাচ্ছে, এবার আমরা রেগুলারলি ট্রেনিংয়ের মধ্যে যদি রাখতে পারি পার্টিসিপেন্টদেরকে, তাহলে ডেফিনেটলি গ্যাপ হয়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে। আর এই যে 4-5 মাসের যে প্রিপারেশনটা, এটা দরকার, কারণ এটা আমরা দেখি যে মালয়েশিয়ান টিমের কথা বলি বা যে কোনো প্রফেশনাল টিমের কথা বলি যারা ভালো করে আসে বিগত বছরে, সবাই কিন্তু এরকম 3-4 মাস ধরেই প্রিপারেশন নেয়। আগে ন্যাশনাল ক্যাম্পটা শেষ করে 3-4 মাস ধরে ন্যাশনাল টিমটাকে প্রিপেয়ার করে তারা। তো আমার মনে হয় না গ্যাপ হবে, আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশের জন্য আরও অনেক বেটার হবে। এবং আমরা দেখতে পারি যে এক্সপোনেনশিয়ালি কিন্তু আমরা বিগত বছরগুলো থেকে আস্তে আস্তে ভালো করছি। তো আমার মনে হয় এবার ডেফিনেটলি আমাদের গোল্ড আসার চান্সটা আগের তুলনায় অনেক বেশি, অ্যান্ড 4 মাসের প্রিপারেশনে যে কোনো কিছু সম্ভব। তা মাল্টিপল গোল্ডস আসার সম্ভাবনা অনেক বেশি এবছর। আপনাকে ধন্যবাদ আমাদের এই আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ফাবিয়া মুস্তাকিমা নিহা এবং সৌহার্দ্য সোপান সিংহর সঙ্গে, যারা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড থেকে পার্টিসিপেট করেছেন এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে তারা অ্যাওয়ার্ড পেয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। তারা জানালেন আসলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড কীভাবে ফাংশন করে, ধাপগুলো কী কী এবং কোন কোন ধাপ ফলো করার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে যেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড নিয়ে আমরা বিস্তারিত আরও জানবো সামনের পর্বগুলোতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।